মাইলর্ডস, আমি এখন সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে যাব। বিফোর দ্যাট পেজ 60 আমি একটা ছোট্ট বিষয় যেটা এই মামলার ফর্মাল চার্জের সাথে অসম্ভব গুরুত্বপূর্ণ, সেটার প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করার পরেই আমি সুনির্দিষ্ট চার্জের দিকে চলে যাব। পেজ 60-তে ব্যক্তি পূজা এবং পারিবারিক উত্তরাধিকার, এই যে বাংলাদেশে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি সংগঠনের পেছনে যে মনস্তাত্ত্বিক কারণগুলো ছিল সেটা এখানে বিশ্লেষণ করা হয়েছে। যেহেতু আওয়ামী লীগ মনে করে যে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতার একক কারিগর এবং তাকে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা এক ধরনের পারিবারিক উত্তরাধিকার হিসেবে চিত্রিত করে শেখ মুজিবের কন্যা হিসেবে শেখ হাসিনাকে জাতির অভিভাবক রূপে উপস্থাপন করা হয়। শেখ হাসিনা পরিবারের বিভিন্ন সদস্যদের নামে বাংলাদেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়। শেখ পরিবারের নিরাপত্তার জন্য বিশেষ আইন, শেখ পরিবারের বিভিন্ন ব্যক্তিগত ঘটনাকে জাতীয় দিবস হিসেবে উদযাপন, যে কোনো মাধ্যমে শেখ পরিবারের জন্য অবমাননাকার বিবেচিত হতে পারে এমন বক্তব্য বা লেখা নিষিদ্ধকরণ এবং শাস্তি প্রদান ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার চরম অবমাননা করে এক ধরনের ব্যক্তি তথা পরিবার কেন্দ্রিক স্বৈর শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা করা হয়। এমনকি সংবিধান সংশোধন করে শেখ মুজিবুর রহমানের এবং প্রধানমন্ত্রী হিসেবে তার নিজের ছবি সরকারি সহ সকল প্রতিষ্ঠানে প্রদর্শন পূর্বক ঝুলিয়ে রাখতে বাধ্য করা হয়। সারা দেশে হাজার হাজার কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার হতে অপব্যয় করে শেখ মুজিবুর রহমানের মুরাল, মূর্তি এবং প্রতিকৃতি তৈরি করা হয়। শেখ মুজিবকে দেবতা স্বরূপ পূজনীয় রূপে কোমলমতি শিশুদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মুজিবের জন্ম মৃত্যু বার্ষিকী সহ বিভিন্ন দিবস পালনে বাধ্য করা, প্রতিষ্ঠানের প্রতিকৃতি এবং মুরালের নামে মূর্তি স্থাপন, স্কুলের অ্যাসেম্বলিতে শেখ মুজিবের বন্দনা গাইতে শপথনামার পরিবর্তন, সকল অফিস আদালতে মুজিব কর্নার স্থাপনে বাধ্য করা, শেখ মুজিব সংক্রান্ত বই সকল প্রতিষ্ঠানে রাখতে বাধ্য করা, সরকারি সকল নথি চিঠির উপরে শেখ মুজিবের ছবি সম্বলিত লোগো স্থাপনে সরকারি আদেশ দ্বারা বাধ্য করা, শেখ পরিবারের বিভিন্ন সদস্যদের নামে শত শত প্রতিষ্ঠান সহ রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টের নামকরণ, জন্ম মৃত্যু দিবস পালনে বাধ্য করা, অঙ্কন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতার নামে জাতির সামনে পূজনীয় হিসাবে উপস্থাপনের চেষ্টা করা হয়। শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপন সহ মুজিব বন্দনায় রাষ্ট্রের 4000 কোটি টাকারও বেশি খরচ হয়। সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় নিয়মিতভাবে মুজিব বন্দনা প্রকাশ এবং সম্প্রচার করতে বাধ্য করা হয়। মাইলর্ড, আমি এখন ঘটনা প্রবাহের দিকে চলে যাচ্ছি। আই উইল জাম্প আপ টু পেজ 95। আমরা ঘটনা প্রবাহ লম্বা বর্ণনা দিয়েছি, আমি এখানে ঘটনা প্রবাহ 9 থেকে সামনের দিকে প্লেস করে যাচ্ছি। পেজ 95, প্যারাগ্রাফ নম্বর 3.9। 3রা আগস্ট 2024 সারা দেশে বিক্ষোভ মিছিল এবং শহীদ মিনারের সমাবেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফা দাবির পক্ষে এবং সারা দেশে ছাত্র ও সাধারণ মানুষের উপর পুলিশ এবং ছাত্রলীগের নৃশংস হামলা এবং হত্যার প্রতিবাদে 3রা আগস্ট শনিবার বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার শহরে বিক্ষোভের রাজপথ উত্তাল হয়ে ওঠে। কোটা সংস্কার আন্দোলনের এই পর্বে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষক, অভিভাবক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী, শ্রমজীবী, সাধারণ মানুষ একসঙ্গে রাজপথে নেমে আসে। সবার মুখে এক স্লোগান, দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে শনিবার রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভ মিছিলে যোগ দেন শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, সাহিত্যিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। রাজধানীর আফতাবনগর, বাড্ডা, রামপুরা, বনশ্রী, মিরপুর 10, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন পয়েন্টে সকাল থেকে বিক্ষোভ শুরু হয়। পরে অনেক এলাকা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হতে থাকেন তারা। বেলা 3টার দিকে ছাত্র জনতার ঢল নামে সেখানে। এছাড়া গাজীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, বরিশাল, বগুড়া, রাজশাহী, ফরিদপুরে বিক্ষোভে যোগ দেন হাজারো মানুষ। এর মধ্যে অনেক জায়গায় পুলিশ বিক্ষোভকারীদের উপর দফায় দফায় হামলা চালিয়েছে। এই ঘটনায় কমপক্ষে এক ব্যবসায়ী শহীদ এবং 28 জন গুলিবিদ্ধ সহ 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। গাজীপুরে শ্রীপুরে গুলিবিদ্ধ হয়ে এক ব্যবসায়ী শহীদ হন, সেখানে পুলিশের হামলায় কমপক্ষে 23 জন গুলিবিদ্ধ, শতাধিক লোক আহত হয়েছেন। কুমিল্লায় ছাত্রলীগ যুবলীগের হামলায় 5 শিক্ষার্থী গুলিবিদ্ধ, আহত হয়েছে 30 জন। আন্দোলনকারী শিক্ষার্থীরা বেলা 11টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাওনা চৌরাস্তায় উড়াল সেতুর নিচে গেলে তাদের সম্মিলিত বাধা দেয় পুলিশ, আওয়ামী লীগ ও সংগঠনের নেতাকর্মীরা। পরে দুপুর 12টার দিকে বিপুল সংখ্যক পুলিশ এসে শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণ করে। এ সময় 9 আন্দোলনকারী গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে 6 জন গুরুতর আহত ছিলেন। মাওনা শ্রীপুর সড়কের পাশে মাওনা হাইওয়ের সড়কে আন্দোলনকারীরা বিক্ষোভ প্রদর্শনকালে শ্রীপুর থানা, জেলা পরিষদ বিপুল সংখ্যক সদস্য পুলিশ এসে এলোপাতারি গুলি ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এ সময় পুলিশের গুলিতে জাহাঙ্গীর মুন্সি নামক এক লেপ তোষক ব্যবসায়ী ঘটনাস্থলে শহীদ হন এবং 14 জন আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। ফরিদপুরে সংঘর্ষে আহত হয় 15 জন। মানে আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, এটা যে ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক ছিল, গোটা বাংলাদেশ জুড়ে ছিল, সেগুলো সংক্ষিপ্ত বর্ণনা আমরা এখানে এনেছি। আমি নামগুলো পড়ে যাচ্ছি কোন কোন জায়গায় কতজন মানুষ শহীদ হয়েছিলেন। ফরিদপুরে 15 জন, শরীয়তপুরে এখানে হামলা হয়, নওগাঁতে হয়, গাজীপুরে হয়, পঞ্চগড়ে হয়, ময়মনসিংহে হয়, হবিগঞ্জে হয়, কক্সেস বাজারে হয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়, কুমিল্লাতে হয়, সিলেটের কোম্পানিগঞ্জ, বগুড়ায়,
বিক্ষোভকারীদের পুলিশ ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছড়ে এতে 6 জন গুলিবিদ্ধ হয় গতকাল বিকাল 4টার দিকে, মানে ওই দিন তার আগের দিন শহরের সাতমাথা থেকে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণের সময় ঘটনা ঘটে। ওই দিনই সেনাপ্রধান তার অধীনস্থ অফিসারদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন এবং সেখানে জুলাই বিপ্লবে আন্দোলনকারীদের উপরে গুলি ছোড়ার বিষয়ে সেনাবাহিনীর অফিসাররা অনাগ্রহ প্রকাশ করলে সেনাপ্রধান রক্তপাত না ঘটানোর সিদ্ধান্ত গ্রহণ করেন। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি, এইটা আমার 4 তারিখের আমরা বর্ণনা দিচ্ছি, সরি আমি 3 তারিখে বর্ণনা দিচ্ছি। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি আব্দুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি, প্ররোচনা, উৎসাহ, সর্বোপরি তাদের অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে। ঘটনা 10 4 আগস্ট 2024 অসহযোগ আন্দোলন এবং ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড। সকাল 10টা থেকেই শাহবাগে শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং নেতাকর্মীরা জড়ো হতে সশস্ত্র অবস্থানে থাকে। তারা রিভলভার, পিস্তল, শটগান, কাটার রাইফেল, রড, রামদা, বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেয়। আন্দোলনকারীরা শাহবাগে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের মারধর করে। পরবর্তীতে ছাত্রদের উপর দায় চাপানোর জন্য হাসপাতালের ভেতরে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা। একই সময় বাংলা মোটর, আজিমপুর, খিলগাঁও, মোহাম্মদপুর, উত্তরা, টিকাটুলি, যাত্রাবাড়ি, ফার্মগেট, কারওয়ান বাজার, মিরপুর 10, শাহবাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। হামলা, গুলি, গ্রেনেড এবং লাশ। বাংলা মোটরে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে গুলি ছড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আজিমপুরে হাসিবুর রহমান মানিকের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালায়। উত্তরা শিক্ষার্থীদের উপর চালানো গুলিতে অন্তত 18 জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ কর্মীরা লাঠি এবং দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে পুলিশকে সহযোগিতা করে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালায়। খিলগাঁওয়ের অলিতে গলিতে ছাত্রলীগ, পুলিশ এবং সরকার সমর্থিত সন্ত্রাসীরা একত্র হয়ে আন্দোলনকারীদের উপর নির্বিচার হামলা চালায়। সকাল 10টার পরে ধানমন্ডি 2 নম্বর সিটি কলেজ সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকে ইউ ল্যাব, স্ট্যামফোর্ড, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীদের নৃশংস হামলায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মিরপুর 10 এলাকা। পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের ইট পাটকেল নিক্ষেপ, টিয়ারশেল, রাবার বুলেট, গুলি ছুটতে ছুটতে একজনের মৃত্যু হয়। সিলেট, রংপুর, পাবনা, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ, কক্সবাজার, বরিশাল, বগুড়া, শেরপুর, ভোলা, জয়পুরহাট, সাভার, হবিগঞ্জ সহ মোট 19 জেলায় সহিংসতায় শহীদ হন অন্তত 91 জন। বেশিরভাগই শিক্ষার্থী, নিরস্ত্র আন্দোলনকারী। শহীদদের মধ্যে বহুজন সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান। সরকারের কঠোর দমন পীড়নের পদক্ষেপ হিসেবে বিকাল 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। সারাদিন আহত এবং শহীদদের বহন করে ঢাকা মেডিকেল কলেজে মিনিটে মিনিটে আসতে থাকে অ্যাম্বুলেন্স। আন্দোলনকারীরা শহীদ মিনার থেকে শাহবাগের দিকে মিছিলে গিয়ে চিৎকার করতে থাকেন, আমার ভাই মরলে কেন, শেখ খুনি হাসিনা জবাব দেয়, এক দফা দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। ওই দিন বর্ণিত স্থানসমূহ বাইরেও খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, বরিশাল সহ শহরের অধিকাংশ আইন শৃঙ্খলা বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী ক্যাডাররা সশস্ত্র আক্রমণ চালালে মারাত্মক জখমের শিকার হয়। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন উল্লেখিত অপরাধ সংগঠনের উস্কানি, প্ররোচনা, উৎসাহ, সর্বোপরি অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন। ঘটনা 11 5 আগস্ট 2024, মার্চ টু ঢাকা। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ফ্যাসিস্ট শেখ হাসিনার দানবীয় শাসন ব্যবস্থা এবং দাম্ভিকতার পতন। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক বিভীষিকাময় দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে। ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনের দিনে যখন লাখো জনতা মার্চ টু ঢাকা আন্দোলনের মাধ্যমে রাস্তায় নেমে আসে, তখন সরকারের দমন পীড়নের নিষ্ঠুরতা চূড়ান্ত সীমায় পৌঁছায়। সকাল থেকে সেনাবাহিনী জানত শেখ হাসিনার শাসনের অবসান ঘটেছে, কিন্তু হাসিনার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য বাস্তবতা অস্বীকার করে প্রাণপণে গণবিপ্লব রুখে দেওয়ার চেষ্টা করে। শহরের বিভিন্ন প্রবেশ পথে, কেন্দ্রস্থলে পুলিশের আর্মড ইউনিট, আনসার সদস্য, ছাত্র, সাধারণ মানুষকে লক্ষ্য করে নির্বিচারে প্রাণঘাতী রাইফেল এবং শটগানের গুলি ছোড়ে। চানখারপুল, শাহবাগ, রামপুরা ব্রিজ, বাড্ডা, মিরপুর, আজমপুর, আশুলিয়া, গাজীপুর প্রতিটি স্থানে রক্তাক্ত লাশ ছড়িয়ে পড়তে থাকে, যাদের অধিকাংশ ছিল কিশোর বা শিক্ষার্থী। রাজধানীর চানখারপুলে গুলিতে 6 জন ছাত্র জনতা শহীদ হন। আশুলিয়াতে পুলিশের ভয়াবহতা চরমে পৌঁছে এখানে বহু সংখ্যক নিরীহ নিরস্ত্র মানুষকে হত্যা করা হয়। এর মধ্যে 6 জনকে, যাদের মধ্যে একজন জীবিত ছিল, পরবর্তীতে লাশ পুড়িয়ে দিয়ে পৈশাচিকতার চরম দৃষ্টান্ত স্থাপন করে। গাজীপুরের এক রিক্সা চালককে খুব কাছ থেকে গুলি করে হত্যা করে মরদেহে গুম করে ফেলা হয়। আশুলিয়ায় 16 বছর বয়সী এক কিশোরকে গুলি করে চিরতরে ভঙ্গু করা হয়।
এমনকি 12-14 বছরের কিশোরদের দেহ ছিল পুলিশের লক্ষ্যবস্তু, যাদের শরীর ঝাঁঝরা হয়ে যায় শটগানের পিলেটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশ কারো পরিচয় না জেনেই কোনো হুমকি ছাড়াই যাকে দেখেছে তাকেই গুলি করেছে, যেন শহর জুড়ে বুলেটের বৃষ্টি চলছিল। মর্মান্তিকভাবে কিছু এলাকায় পুলিশ গুলিবিদ্ধ মরদেহ পুলিশ ভ্যানে উঠিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলে, এমন বিভৎস পরিস্থিতি তৈরি করে যাতে জনগণ ভেবে নেয় এই প্রাণহানির জন্য দায়ী তারাই, যারা প্রতিবাদ করেছিল। 5ই আগস্ট ছিল মুক্তির সূচনা, কিন্তু সেই দিনটি রঙিন হওয়ার বদলে রঞ্জিত হয়েছিল রক্তে। এটি ছিল হাজারো মায়ের কান্নার দিন, এক নিষ্ঠুর শাসকের শেষ মুহূর্তের হিংস্র সবল। এই দিন সারা দেশে স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে তার অনুগত পুলিশ বাহিনীর কিছু সদস্য, আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সমূহের সশস্ত্র সন্ত্রাসীরা বিভিন্ন শহর এবং অঞ্চলে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে হামলা চালালে শত শত মানুষ নিহত হয়, হাজার হাজার মানুষ গুরুতর জখমপ্রাপ্ত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী আসামি শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন উল্লিখিত অপরাধ সংগঠনের উস্কানি, প্ররোচনা, উৎসাহ, সর্বোপরি সহায়তা, অধস্তনদের নির্দেশ প্রদানের মাধ্যমে উপরোক্ত মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন। চিকিৎসা প্রদানে বাধা। তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সশস্ত্র ক্যাডারদের আক্রমণে চলমান আন্দোলনে আহত এবং গুরুতরভাবে জখমপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসা গ্রহণে বাধা প্রদান করে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং ভিডিও থেকে প্রমাণ জানা যায় পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চ, ডিজিএফআই, এনএসআই এবং আওয়ামী লীগের সমর্থকেরা এই চিকিৎসা সহায়তায় বাধা প্রদান করে। চিকিৎসা সহায়তায় বাধাগ্রস্ত করার জন্য অ্যাম্বুলেন্স আটকে দেওয়া, হাসপাতাল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের তথ্য সংগ্রহ করা, যে রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন তাদের চিকিৎসা না দিয়ে গ্রেপ্তার করা এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের ভয় দেখানো হয়। তার অংশ হিসাবে চিকিৎসা প্রদানকারী চিকিৎসককে দুর্গম অঞ্চলে বদলি করা হয়। ডিজিএফআই, এনএসআই এর সহ গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলো হাসপাতালগুলোতে অভিযান চালিয়ে মেডিকেল রেকর্ড জব্দ করে এবং চিকিৎসা প্রদানকারী কর্মীদের মিথ্যা রিপোর্ট তৈরি করতে বা চিকিৎসা প্রদানে অস্বীকার করতে চাপ দেয়। এই ধরনের ইচ্ছাকৃত চিকিৎসা সেবা ব্যবস্থা ব্যাহত করার ফলে আহত জখম গুরুতর আকার ধারণ করে এবং অনেকের মৃত্যুর ঘটনা ঘটে। ভুক্তভোগী এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণ ইঙ্গিত করে যে পুলিশ প্রায়ই চিকিৎসা সহায়তা দিতে ইচ্ছাকৃতভাবে বাধা দিয়েছে, যেমনটা শেখ আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনায় দেখা যায়। ডিজিএফআই, এনএসআই, ডিটেকটিভ ব্রাঞ্চ এবং অন্যান্য সংস্থা হাসপাতালগুলোতে নজরদারিতে অংশ নেয়। তারা গুলিবিদ্ধ রোগীদের শনাক্ত করে চিকিৎসা কর্মী এবং আহতদের জিজ্ঞাসাবাদ করে, তাদের আঙ্গুলের ছাপ নেয়। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বিক্ষোভকারী শনাক্ত, নিরাপত্তা বাহিনীর সহিংসতার প্রমাণ লুকাতে তারা চিকিৎসার নথি এবং অনেক হাসপাতালের সিসিটিভি ফুটেজ ধ্বংস করে ফেলে। আহত বিক্ষোভকারীদের যথাযথ চিকিৎসা না দিতে চিকিৎসা কর্মীদের উপর চাপ দেওয়া হয়। আহতদের আঘাতের কারণ সঠিকভাবে লিপিবদ্ধ না করতে চাপ দেওয়া হয়। একাধিক সাক্ষ্যের মাধ্যমে জানা যায় যে এটি ঊর্ধ্বতন মহলের নির্দেশে করা হয় এবং এর মধ্যে হাসপাতাল পরিদর্শনে আসা ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন। নিরাপত্তা বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন হাসপাতালে একই ধরনের বাধা প্রয়োগ করেছে, যা থেকে প্রতীয়মান হয় উপর মহল থেকে সকল স্থানে একই কৌশল অবলম্বন করতে বলা হয়েছে। কোন এক হাসপাতালে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মৃত্যুকে দুর্ঘটনা হিসেবে রেকর্ড করার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ না মানলে চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়। অন্য একটি হাসপাতালে পুলিশের নির্দেশ দেওয়া ছিল যে গুলিবিদ্ধ কাউকে ভর্তি না করার। অন্য একটি হাসপাতালে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য সরাসরি চিকিৎসাদের হুমকি দিয়ে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা প্রদান করতে বন্ধ করে দেয়। 2 জন চিকিৎসককে সেই নির্দেশ না মানে ডিটেকটিভ ব্রাঞ্চ তাদের গ্রেপ্তার করে। এর ফলে অন্যান্য আহতরা আতঙ্কে লুকিয়ে যায়। আরেক হাসপাতালে ডিজিএফআই, এনএসআই এর সদস্যরা আহত বিক্ষোভকারীদের চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের জেরা করে নাম ঠিকানা লিখে রাখে। একটা হাসপাতালে যেখানে বিক্ষোভকারীরা চিকিৎসা নিচ্ছিল সেখানে 18 জুলাই একটি অজ্ঞাতনামা ব্যক্তি ফোন করে চিকিৎসা বন্ধ করতে হুমকি প্রদান করে। ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের অঙ্গ সংগঠনের সমর্থকরা হাসপাতালে প্রবেশপথে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্স, অন্যান্য ব্যক্তিগত গাড়ি, রিক্সা আটকে দিতে পুলিশকে সাহায্য করে। ফলে তীব্র চাপের ফলে স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হয়। অনেক আহত বিক্ষোভকারী, বিশেষ করে যারা গুলিবিদ্ধ, তারা বিভিন্ন চাপ ও ভয় প্রদর্শনের কারণে বেসরকারি হাসপাতালেও প্রয়োজনীয় চিকিৎসা পাননি। অন্যদিকে অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে জরুরি ভিত্তিতে বিনা খরচে আহতদের চিকিৎসা দিয়েছেন, যার মধ্যে রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতাল কৌশলে মহিলা ওয়ার্ডে পুরুষ জখমীদের চিকিৎসা প্রদান করে হেলমেটধারী ছাত্রলীগের তল্লাশি থেকে বাঁচার জন্য। নারী এবং শিশুদের প্রতি নিষ্ঠুরতা। তৎকালীন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন বাহিনী এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতাকর্মীদের মাধ্যমে চলমান আন্দোলনে নারী ও শিশুদের প্রতি নিষ্ঠুরতার দৃশ্য ফুটে ওঠে। নারী আন্দোলনকারীরাও নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ কর্মীদের হামলা থেকে রেহাই পায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় ইডেন কলেজে নারী শিক্ষার্থীদের উপর হামলার পাশাপাশি ঢাকার বিভিন্ন স্থানে যাত্রাবাড়ি, উত্তরা, ধানমন্ডি, মিরপুর, ঢাকার বাইরে সাভার, কুমিল্লা, সিলেট, রংপুরে নারী বিক্ষোভকারীদের উপর হামলা করা হয়। অনুরূপভাবে তাদেরকে নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন করে অন্যান্য নিপীড়নের শিকার হতে হয়েছে, যাতে নারীরা বিক্ষোভে অংশগ্রহণ না করে এবং নেতৃত্ব না দেয়, এই জন্য তাদের নির্যাতন করা হয়। নারীদের শারীরিক নির্যাতনের লক্ষ্যে তাদের মুখ, বক্ষ, পেলভিস, নিতম্ব ইত্যাদি লক্ষ্য করে আঘাত করা হয়। আঘাত করার পাশাপাশি নারী পরিচয়ের কারণে লাঞ্ছিত করা হয়।
শারীরিক সহিংসতার পাশাপাশি বিক্ষোভকারী নারীদেরকে বেশ্যা, পতিতা, পাইকারি মেয়ে ইত্যাদি অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠনের কর্মীরা নারী বিক্ষোভকারীদের ধর্ষণ, উলঙ্গ করে দেওয়া সহ বিভিন্ন যৌন হয়রানির হুমকি দেয়। আওয়ামী লীগ কর্মীদের হাতে নারী বিক্ষোভকারীদের শারীরিক যৌন সহিংসতার একটা ঘটনা ঘটেছে আগস্টের প্রথম দিকে ঢাকায়। বাঁশের লাঠি হাতে কয়েকজন পুরুষ এক মহিলাকে আটকিয়ে তিন আন্দোলনকারী কিনা জানতে চায়, তার ব্যাগ এবং ফোন তল্লাশি করে একটি বাংলাদেশের পতাকা পাওয়ায় তার চুল টেনে ধরে, পোশাক ছিঁড়ে ফেলে এবং বক্ষ নিতম্বে চাপ দিয়ে ধরে রাখে ও অশ্লীল গালিগালাজ করে। আরেক ঘটনায় দুই ছাত্রলীগ কর্মী একজন নারী বিক্ষোভকারীকে তার পরিবারের অন্যান্য নারী সদস্যদের ধর্ষণের হুমকি দেয়, তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে, বক্ষ গোপনাঙ্গে হাত দেয়, অশ্লীল মন্তব্য করে। পরবর্তী সেই ভুক্তভোগী নারীকে আবারও ফোন করে ধর্ষণের হুমকি দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায় যে কুমিল্লা ছাত্রলীগের কর্মীরা বেশ কয়েকজন নারী বিক্ষোভকারীকে আক্রমণ করেছিল, যাদের মধ্যে দুইজন শিক্ষার্থী ছিল। তাদের প্রথমে আটক করা হয়, পরে শারীরিক নিগ্রহের পর পুলিশে হস্তান্তর করা হয়। এই আন্দোলনে বিপুল সংখ্যক শিশু কিশোর সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, যাদের মধ্যে উচ্চ বিদ্যালয়, কলেজ, ধর্মীয় মাদ্রাসার শিক্ষার্থী, অল্প বয়সী শ্রমিকও ছিল। আবার কেউ কেউ কৌতূহলবশত রাস্তায় বিক্ষোভ পর্যবেক্ষণ করছিল। অপরদিকে আন্দোলন দমনে আওয়ামী লীগ ক্যাডারদের সাথে অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবার থেকে আসা সদস্যদেরও দেখা গেছে, যাদেরকে আওয়ামী লীগ অর্থ দিয়ে ভাড়া করে আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবহার করেছিল। আওয়ামী লীগ এই শিশুদের সহিংসতায় জড়াতে অর্থায়ন করেছে। ঢাকার আজিমপুর, বাড্ডা, ধানমন্ডি, ফার্মগেট, যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, রামপুরা এলাকার বাইরে গাজীপুর, নারায়ণগঞ্জ, রংপুর, সিলেট অঞ্চলের শিশুদের শহীদ এবং গুরুতরভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে। উল্লেখিত ঘটনা ছাড়াও নিরাপত্তা বাহিনী নির্বিচার রাইফেল এবং শটগানের প্রাণঘাতী গুলি ব্যবহার করে শিশু বিক্ষোভকারীদের হত্যা করেছে। উদাহরণস্বরূপ মোহাম্মদপুরে শান্তিপূর্ণ বিক্ষোভকারী জনতার উপর নির্বিচারে গুলি চালায়। এতে 17 বছরের বয়সী এক নিরস্ত্র শিক্ষার্থী মাথায় গুলিবিদ্ধ হয়ে 19 জুলাই শহীদ হয়। 18 জুলাই ধানমন্ডিতে আরেক 12 বছর বয়সী শিশু পুলিশের গুলিবর্ষণে প্রায় 200-র মতো ধাতব পেলেট শরীরে বিদ্ধ হয়ে আভ্যন্তরীণ রক্তক্ষরণে মারা যায়। আর অনেক শিশু আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছে, অনেক শিশু গুরুতর আহত হয়েছে। আওয়ামী লীগের সমর্থকদের গুলিতে 16 বছর বয়সী এক কিশোরের পায়ে গুলি লাগায়, শেষ পর্যন্ত তার পা কেটে ফেলতে হয়। পুলিশের নির্বিচার গুলিতে ধাতব প্লেটের আঘাতে 17 বছরের কিশোরের উভয় চোখ অন্ধ হয়ে যায়। সবগুলো ঘটনা OSCHR এর প্রতিবেদন থেকে পাওয়া গেছে। শহীদদের মধ্যে খুবই অল্প বয়সী শিশু ছিল, যারা বাবা মায়ের সঙ্গে বিক্ষোভ মিছিলে গিয়েছিল বা ঘটনাস্থলের আশেপাশে দাঁড়িয়েছিল। নারায়ণগঞ্জে 6 বছর বয়সী একটি মেয়ে বাড়ির ছাদের উপর দাঁড়িয়ে বিক্ষোভ দেখার সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। শিশুদের যেনতেন গ্রেফতার করে বিভিন্ন থানা, ডিটেকটিভ ব্রাঞ্চের কার্যালয় কিংবা কারাগারে প্রাপ্তবয়স্কদের সঙ্গে একই কক্ষে আটকে রাখা হতো। সেখানে তাদের নির্যাতন এবং অপদস্থ করা হতো, স্বীকারোক্তি আদায়ের লক্ষ্যে তাদের জবরদস্তিও করা হতো। তাছাড়া বেশ কয়েকজন কিশোর ছেলেকে আটক করে পুলিশ সদর দপ্তরের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTTC শাখায় প্রাপ্তবয়স্কদের সাথে একই কক্ষে আটকে রাখা হতো। রংপুরে 16 বছর বয়সী এক কিশোরকে বিনা বিচারে 13 দিন আটক রাখা হয়েছিল। ওই কিশোর সহ আরো অনেককে গ্রেফতার করা হয়েছিল আবু সাইদের হত্যার ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য। 17 বছর বয়সী এক কিশোরকে পুলিশ কর্মকর্তা হত্যার দায় স্বীকার করানোর জন্য যাত্রাবাড়ি থানায় 2 দিন ধরে পুলিশ হেফাজতে নির্যাতন করেছিল। এরপর তাকে ডিটেকটিভ ব্রাঞ্চ কার্যালয়ে নিয়ে পুনরায় নির্যাতন করা হয়েছিল। আটক রাখার 3 দিন পরে এসে ওই কিশোরকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে আরো 7 দিনের রিমান্ডে রাখার নির্দেশ দেন। প্রাপ্তবয়স্ক বন্দীদের সঙ্গে রাখা হবে জেনেও, যদিও কিশোরের পক্ষে আইনজীবী আদালতের কাছে বলেছিলেন ভুক্তভোগী আসলে একজন শিশু। এই ঘটনাটি গণমাধ্যমে প্রচারের পরে আরেক বিচারক কিশোরটিকে বিশেষ শিশু হেফাজত কেন্দ্রে রাখার নির্দেশ দেন। সেখানে ওই কিশোর 6 আগস্ট পর্যন্ত আটক ছিল। জুলাই মাসের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত কমপক্ষে 118 জন শিশু, কমপক্ষে 13 জন নারীকে হত্যা করা হয়। মালার এরপরে আসামিদের পরিচিতি। আসামি শেখ হাসিনার বিস্তারিত পরিচয় আমরা উল্লেখ করেছি। তার বিরুদ্ধে কি কি মামলা আছে সেগুলো আমরা বলেছি। আসাদুজ্জামান খান কামালের পরিচয় দিয়েছি, চৌধুরী আব্দুল আল মামুনের পরিচয় দিয়েছি। এবার আমি চলে আসছি পেজ 108 এ। আসামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিবরণ। মাইলর্ড, এইটা মোরলেস এটা এসে গেছে। আমি 110 থেকে আসছি। 110-এ অপরাধ সংগঠনে আসামিদের যৌথ দায় এবং ঊর্ধ্বতন অবস্থান, জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটি। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের প্রধান, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং 14 দলীয় জোট প্রধান হিসেবে আসামি শেখ হাসিনা ছিলেন সকল ক্ষমতা এবং কর্তৃত্বের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু। একজন ফ্যাসিস্ট শাসক হিসেবে সকল গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত তিনি এককভাবে গ্রহণ করতেন। তার সকল রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং সমর্থনের মাধ্যমে অধীনস্থরা তাকে সন্তুষ্ট করে তার কৃপা দৃষ্টি লাভ করার জন্য সর্বদা সচেষ্ট থাকত। জুলাই বিপ্লবে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের প্রধান এবং একমাত্র কারণ ছিল যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখা। সেদিক থেকে বিবেচনা করলে জুলাই বিপ্লবে সংগঠিত সকল অপরাধের নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা। তার অধীনস্থ অন্যান্য অপরাধীরা বিশ্বাস করত যে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকলে তারাও টিকে থাকবে এবং সকল অপরাধ করা সত্ত্বেও তারা নিরাপদে থাকবে এবং আনুগত্যের জন্য পুরস্কৃত হবে।
শেখ হাসিনা ছিলেন সকল অপরাধীর প্রাণভোমরা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের নেতা এবং অন্যতম নীতি নির্ধারক কুখ্যাত গ্যাং অফ ফোরের অন্যতম সদস্য ছিলেন আসামি আসাদুজ্জামান খান কামাল। জুলাই বিপ্লব চলাকালে আন্দোলন দমনে শেখ হাসিনা নেওয়া সকল পদক্ষেপ বাস্তবায়নের সিদ্ধান্ত হতো আসামি আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বাধীন কোর কমিটির বৈঠকে, যা তার ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হতো। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রক ছিলেন আসামি আসাদুজ্জামান খান কামাল। তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ছিলেন পুলিশের প্রধান হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম নিয়ন্ত্রক এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী। আন্দোলন দমনে নিরস্ত্র ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তা তারা সার্বক্ষণিকভাবে তত্ত্বাবধানের অংশ হিসেবে সরজমিনে পরিদর্শনে জি গ্যাং অফ ফোর এটা খুব পরিচিত একটা শব্দ ছিল। 4 জন ব্যক্তিকে নিয়ে একটা বিশেষ কমিটি ছিল। সেই কমিটি বসে, কমিটির সদস্য ছিলেন আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, ওবায়দুল কাদের এবং আনিসুল হক। তারা বসে সরকারের ক্যাবিনেটের বাইরে মিনি ক্যাবিনেট হয়ে কোথায় আক্রমণ হবে, কাকে মারা হবে, কাকে ধরা হবে, এই প্ল্যান গুলো করতো। এই জন্য এদেরকে গ্যাং অফ ফোর বলা। আচ্ছা আচ্ছা আন্দোলন দমনে নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে কিনা তার সার্বক্ষণিক তত্ত্বাবধানের অংশ হিসেবে সরজমিনে পরিদর্শন এবং পর্যবেক্ষণ করতেন। আন্দোলন চলাকালে 27শে জুলাই 2024 খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি থানার সামনে আন্দোলন দমনে আইন শৃঙ্খলা বাহিনী তদারকি করতে গেলে মোবাইলে ধারণকৃত আন্দোলন ছাত্র জনতাকে গুলি করার, হত্যা করার ভিডিও আসামি আসাদুজ্জামান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন ও স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে প্রদর্শন করেন ওয়ারি জোনের ডিসি ইকবাল। এবং মাইলট, সেটা বিখ্যাত সেই কথা যে যেখানে ভিডিও, হত্যা করার ভিডিও দেখিয়ে বলা হচ্ছিল, স্যার গুলি করি, মরে একটাই যায়, বাকিটি যায় না স্যার, এটাই স্যার আতঙ্কের বিষয়। এটা ছিল সেই ভিডিও। প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা ওয়ারিতে প্রধানমন্ত্রী হিসেবে আসামি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি হিসেবে চৌধুরী আব্দুল আল মামুন ঊর্ধ্বতন অবস্থানে থেকে যৌথ নির্দেশনায় জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ এবং কমান্ড রেসপন্সিবিলিটির মাধ্যমে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন সশস্ত্র আওয়ামী ক্যাডার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে দেশব্যাপী প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি চালিয়ে 1.5 সহস্রাধিক মানুষকে নৃশংসভাবে হত্যা করে। তদন্তপ্রাপ্ত ঘটনা এবং প্রমাণাদির আলোকে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973-এর 3-2 ধারার অধীনে সংঘটিত অপরাধ সমূহ আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে উল্লেখিত আইনের 4-2, 4-3 ধারায় ঊর্ধ্বতন অবস্থান এবং আইনগত দায় সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। তদন্তে গৃহীত ব্যবস্থা, মাইলট আমি স্কিপ করে যাচ্ছি, এখানে লম্বা ব্যবস্থা আমরা কখন কি কি করেছি সেগুলো বলেছি। আমি চলে আসছি পেজ 114-তে। আসামিদের কর্তৃক সংগঠিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সমূহ, পেজ 114। তদন্তকালে আসামি শেখ হাসিনা, আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে আরো অন্যান্য অভিযোগ ছাড়াও নিম্নলিখিত সুনির্দিষ্ট মানবতা বিরোধী অপরাধ সংগঠনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সুনির্দিষ্ট অপরাধ 1, 14 জুলাই 2024 খ্রিস্টাব্দে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান, এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততায় তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, টর্চার, ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা, অ্যাবেটমেন্ট, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা, ফেইলিয়ার টু পানিশ, এবং ষড়যন্ত্র করার অপরাধ যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত। ঘটনাস্থল 1, গণভবন এবং সমগ্র বাংলাদেশ। ঘটনার তারিখ এবং সময় 14 জুলাই 2024 খ্রিস্টাব্দ থেকে 5 আগস্ট 2024। অপরাধের ধরন হত্যা, মার্ডার, হত্যা চেষ্টা, অ্যাটেম্পট টু মার্ডার, নির্যাতন, টর্চার, অন্যান্য অমানবিক আচরণ, ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা, অ্যাবেটমেন্ট, উস্কানি, ইনসাইটমেন্ট, সহায়তা, ফ্যাসিলিটেট, সম্পৃক্ততা, কমপ্লিসিটি, অপরাধ সংগঠন এবং প্রতিরোধে ব্যর্থতা, ফেইলিয়ার টু প্রিভেন্ট, ষড়যন্ত্র, কনস্পিরেসি মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 32AGH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা এই আইনের 20-2 এবং 20A ধারায় শাস্তিযোগ্য। আসামিদের নাম শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ:
2024 সালে সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে 14 জুলাই 2024 তারিখ গণভবনে তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি 14 দলীয় জোট প্রধান আসামি শেখ হাসিনা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। উক্ত সংবাদ সম্মেলনে তিনি শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার দাবি প্রসঙ্গে অবজ্ঞাসূচক এবং হিংসাত্মক বক্তব্য প্রদান করেন। বিশেষত আন্দোলন দমনের উদ্দেশ্যে তিনি সাধারণ শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি বলে গালি দেওয়ার মাধ্যমে প্রকারান্তরে নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র জনতাকে রাজাকারের সাহেবে আখ্যায়িত করে তাদের নির্মূলের প্ররোচনা দেন। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক ও হিংসাত্মক বক্তব্যের প্রেক্ষিতে ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সেই সময় আসামি আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সশস্ত্র ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে তাদেরকে উপরোক্ত অপরাধ সংগঠনে সহায়তা করে। পরবর্তীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ তৎকালীন সরকারের বিভিন্ন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ 14 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে সশস্ত্র সন্ত্রাসীদের মাধ্যমে সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলনকারী ছাত্র জনতার উপর হামলা চালায়। শেখ হাসিনার উপরোক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন। এই সকল সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় 5ই আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে 1.5 সহস্রাধিক মানুষকে হত্যা করা হয়, 25 সহস্রাধিক মানুষকে গুরুতর জখম করা হয়। এই আক্রমণে অনেকে স্থায়ীভাবে অঙ্গহানি এবং অন্ধত্ব বরণ করা সহ চিরতরে পঙ্গু হয়ে যায়। আসামি শেখ হাসিনার উক্ত উস্কানিমূলক বক্তব্য উদ্বুদ্ধ হয়ে আসামি আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের সুযোগ করে দেওয়ার মতে তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আওয়ামী লীগ ও 14 দলীয় দলের সশস্ত্র ক্যাডার বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসা গ্রহণে, ডাক্তারদের চিকিৎসা প্রদানে বাধা প্রদান, নিহতদের সুরতহাল পোস্টমর্টেম করতে কিংবা রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করতে বাধা প্রদান করে, নিহতদের মৃত্যুর সনদে সঠিক কারণ লিখতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ভিন্ন কারণ লিখতে বাধ্য করে, নিহতদের জানাজা এবং কবরস্থ করতে বাধা দেয়, নিহতদের স্বজনের কাছে মৃতদেহ হস্তান্তর না করে বেওয়ারিশ লাশ হিসাবে গণকবরে দাফন করা, লাশ গুম করার উদ্দেশ্যে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মাধ্যমে অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্টস করার অপরাধ সমূহ সংগঠন করে। মানে আদার ইনহিউম্যান অ্যাক্টস বলছে যে এই লাশ পুড়িয়ে দেওয়া, জানাজা করতে না দেয়া, দাফন করতে না দেয়া, এগুলো আদার ইনহিউম্যান অ্যাক্টস যেগুলো আন্তর্জাতিক আইনে সংজ্ঞায়িত, রোম স্ট্যাটিউটে সংজ্ঞায়িত, সেগুলো তারা সংগঠন করেছে। না, কোনো নেক্সাসের প্রবলেম নাই, এটা অ্যাবসলিউটলি নেক্সাস আছে এবং এই নির্দেশগুলো আমরা প্রমাণ করি। এগুলো তো সাক্ষাতে যাবো, আমরা চার্জ যেটা নিয়ে আসছি সেটা একটু দেখেন শুধু। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনসমূহের দলীয় প্রধান এবং 14 দলীয় জোটের প্রধান হিসাবে সুপিরিয়র স্ট্যাটাস থেকে আসামি শেখ হাসিনার উক্ত উস্কানিমূলক বক্তব্য, ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনায় তার অধীনস্থ নিয়ন্ত্রণাধীন রাজনৈতিক ক্যাডার বাহিনী, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কোর কমিটি এবং গ্যাং অফ 4 এর সদস্য, পুলিশ প্রধান তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু হয়ে ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড এবং পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক সমগ্র দেশব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর হত্যার চেষ্টা, নির্যাতন এবং অমানবিক আচরণ সহ মানবতা বিরোধী অপরাধ পরিচালিত হয়। উল্লেখিত আক্রমণ সহ অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এহেনে কাজের মাধ্যমে আসামিগণ হত্যার প্রচেষ্টা, নির্যাতন, অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের প্ররোচনা, সহায়তা, ফ্যাসিলিটেট, অপরাধ সংগঠনের প্রতিরোধে ব্যর্থতা, ষড়যন্ত্রের মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 3AGH 4-1-2-3 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে, যা এই আইনের 20-2 এবং 20-A ধারায় শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 2, আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার উপর হেলিকপ্টার, ড্রোন এবং প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা ও নির্মূলের নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার উক্ত নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ, অর্ডার, সহায়তা, ফ্যাসিলিটেট, সম্পৃক্ততা, কমপ্লিসিটি এবং ষড়যন্ত্র, কনস্পিরেসির মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে, যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। ঘটনাস্থল গণভবন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবন এবং সমগ্র বাংলাদেশ। এটা তার অর্ডারের চার্জ। এটা অপরাধের ধরন মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, কনফাইনমেন্ট, টর্চার, অ্যাবডাকশন, আদার ইনহিউম্যান অ্যাক্ট। এইগুলো করার জন্য তারা যা করেছেন সেগুলো হচ্ছে অর্ডার, ফ্যাসিলিটেট,
কমপ্লিসিটি, কনস্পিরেসি, যেগুলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 এর 32A GH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ, যা একই আইনের 20 সাবসেকশন 220 সাবসেকশন A ধারায় শাস্তিযোগ্য। আসামিদের নাম শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ: 2024 সালের 14 জুলাই রাতে তৎকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি, 14 দলীয় জোট প্রধান শেখ হাসিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর এস.এম. মাকসুদ কামালের মধ্যে অনুষ্ঠিত এক ফোন আলাপে দেখা যায় আসামি শেখ হাসিনা ক্ষমতার শীর্ষ থেকে রাষ্ট্রের প্রধান নির্বাহী পদে থেকে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র শান্তিপূর্ণ শেখ হাসিনার পুনরায় রাজাকার বিরোধীদের তাদের ফাঁসি দেওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি করে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। সেই সময় টেলিফোনিক কনভারসেশনে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আওয়ামী লীগ সভাপতি 2024 সালের 18 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী এস.এম. মাকসুদ কামালের সঙ্গে অনুষ্ঠিত এক ফোন আলাপে দেখা যায় আসামি শেখ হাসিনা ক্ষমতার শীর্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র দাবিতে দেশব্যাপী চলমান তাপসের মধ্যে অনুষ্ঠিত আরেকটি ফোন আলাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা ক্ষমতার শীর্ষ থেকে তাদের ফাঁসি দেওয়া এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ কোটা প্রদা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান শীর্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র দাবিতে শেখ আরেকটি ফোন আলাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা তাদের ফাঁসি দেওয়া এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ এছাড়াও তিনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা ক্ষমতার শীর্ষ থেকে তাদের ফাঁসি দেওয়া এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ কোটা প্রদা সংস্কারের দাবিতে দেশব্যাপী চলমান শীর্ষ থেকে ঢাকা সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র দাবিতে শেখ আরেকটি ফোন আলাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা তাদের ফাঁসি দেওয়া এবং ক্ষমতাসীন আওয়ামী লীগ এছাড়াও তিনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শীর্ষ থেকে ঢাকা সিআই নিরাপত্তা তৎকালীন মেয়র দাবিতে শেখ আরেকটি ফোন আলাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা এছাড়াও তিনি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শীর্ষ থেকে ঢাকা সিআই নিরাপত্তা তৎকালীন মেয়র দাবিতে শেখ আরেকটি ফোন আলাপ থেকে দেখা যায় আসামি শেখ হাসিনা বাস্তবায়নে দেওয়া হবে এছাড়াও ঢাকা মহানগরে গুলিবর্ষণ করা হয় 95,313 রাউন্ড। আসামি শেখ হাসিনার ফোন আলাপের থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন, বিটিবি ভবন, মেট্রো রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নিসংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্ট সংগঠন করেন। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা নির্বাহী বিভাগের সর্বোচ্চ স্থান থেকে রাজনৈতিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন সমূহের দলীয় প্রধান, 14 দলীয় জোটের প্রধান হিসেবে ঊর্ধ্বতন অবস্থান বা সুপিরিয়র স্ট্যাটাসে থেকে শেখ হাসিনার ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও সরাসরি নির্দেশনায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঢাকা শহর থেকে শুরু হয়ে ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড এবং পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক সমগ্র বাংলাদেশ ব্যাপী আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর প্রাণঘাতী অস্ত্র, লিথাল ওয়েপন, হেলিকপ্টার, ড্রোন ব্যবহারের মাধ্যমে মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, নির্যাতন
অমানবিক আচরণ সহ মানবতা বিরোধী অপরাধ পরিচালনা করে উল্লেখিত আক্রমণ ও অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এহেন কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার, অ্যাবডাকশন, কনফাইনমেন্ট, টর্চার, পরিকল্পিতভাবে অগ্নিসংযোগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে তারা দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইনহিউম্যান অ্যাক্টস করার নির্দেশ, প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 32A GH 41423 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছেন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারার শাস্তিযোগ্য অপরাধ। সুনির্দিষ্ট অপরাধ 3, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল, আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তায়, সম্পৃক্ততা, তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসাবে 16 জুলাই 2024 খ্রিস্টাব্দে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিকবার গুলি চালিয়ে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে এবং অন্যান্য অমানবিক আচরণের মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। ঘটনাস্থল গণভবন থেকে নির্দেশে যেন গণভবন আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর 1 নম্বর গেটের সামনে ঢাকা রংপুর মহাসড়কের রোড ডিভাইডারের পশ্চিম পাশে আশপাশে এলাকা। ঘটনার তারিখ 14 জুলাই 2024 থেকে 16 জুলাই 2024 তারিখ। অপরাধের ধরন মার্ডার, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরতহাল রিপোর্টে মিথ্যা তথ্য সংযোজন করা। মালিয়ার এখানে আমি অ্যাড করতে চাই, এই পোস্টমর্টেম রিপোর্ট 4 বার তারা পরিবর্তন করতে বাধ্য করেছিল ডাক্তারকে। পোস্টমর্টেম রিপোর্ট বারবার পরিবর্তন, মিথ্যা বর্ণনা, মামলা দায়ের করার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্রের মাধ্যমে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্টের 32A GH 41423 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারার শাস্তিযোগ্য অপরাধ। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন। অভিযোগের বিবরণ, হ্যাঁ এটা মানে এটা অভিযোগের বিবরণ ইতিমধ্যে বলে ফেলেছি, এটা না পড়ে আমি পেজ 124 থেকে বলছি। এর অংশ হিসাবে 16 জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ এবং সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী এবং বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ প্রশাসন আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়। অপরদিকে বিশ্ববিদ্যালয়ের সামনে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতা বিক্ষোভ মিছিল শুরু করলে তাতে পুলিশ এবং আওয়ামী লীগ সশস্ত্র ক্যাডাররা ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালায়। ফলে আন্দোলনরত ছাত্র জনতা গুরুতর আহত ও ছত্রভঙ্গ হয়ে গেল। সেই মিছিলে থাকা আন্দোলনকারী ছাত্র সমন্বয়ক আবু সাইদ তার অবস্থান ত্যাগ না করে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ অব্যাহত রাখলে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, অন্যান্য পুলিশ কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উস্কানিতে এসআই আমির হোসেন, পুলিশ কনস্টেবল সুজন চন্দ্র রায় তাদের হাতে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি আবু সাইদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। আবু সাইদ নিহত হওয়ার পর তার মৃতদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যুর প্রকৃত কারণ গোপন করে গুলিতে তার মৃত্যু হয়েছে বিষয়টি উল্লেখ না করে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু হয়েছে মর্মে সুরতহাল রিপোর্টে উল্লেখ করে। পোস্টমর্টেম রিপোর্টে গুলিতে নিহত হওয়ার তথ্য গোপন করতে পুলিশ এবং আওয়ামী সমর্থিত ডাক্তারদের চাপে ময়নাতদন্তকারী ডাক্তারকে 4 বার রিপোর্ট পরিবর্তনে বাধ্য করা হয়। আবু সাইদের হত্যার জন্য দায়ী ব্যক্তিদের আড়াল করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য দিয়ে আবু সাইদের সহযোগী আন্দোলনকারীদের আসামি করে আবু সাইদ হত্যা মামলা দায়ের করা হয়। উল্লেখিত আক্রমণ সমূহ অন্যান্য অপরাধ আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়। এহেন কাজের মধ্যে আসামিগণ মার্ডার, মৃত্যুর প্রকৃত কারণ গোপন করার উদ্দেশ্যে সুরতহাল রিপোর্টে মিথ্যা তথ্য সংযোজন করা, পোস্টমর্টেম রিপোর্ট বারবার পরিবর্তন করা, মিথ্যা বর্ণনা দায়ের করার মাধ্যমে অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের নির্দেশ, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্টের 32A GH 41423 ধারার অপরাধ সংগঠন করে, যা এই আইনের 20(2) এবং 20(a) ধারায় শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 4, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশের প্রেক্ষিতে আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততায়, তাদের অধীনস্থ নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রা এবং পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসাবে 5ই আগস্ট 2024 তারিখে ঢাকা মহানগরীর চানখাঁরপুর এলাকায়
আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্র জনতাকে গুলি করে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসার এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। এইটার বর্ণনা দিচ্ছি পেজ 126-এ। 2024 সালে সরকারি চাকরিতে কোটা প্রদার যৌক্তিক সংস্কারের দাবিতে আন্দোলন চলমান থাকা অবস্থায় 14 জুলাই 2024 তারিখে গণভবনে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। মানে এটা তো আগেরটা, এটার লাস্ট প্যারাগ্রাফ আমি চলে আসছি 127-এ, লাস্ট প্যারাগ্রাফ 127-এ লাস্ট প্যারাগ্রাফ থেকে। এর ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5ই আগস্ট সারা দেশ থেকে জনগণকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের মনে যে বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে নিরীহ, শান্তিপ্রিয়, মুক্তিকামী মানুষ 5ই আগস্ট ঢাকা অভিমুখে রওনা দেন। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনায় আন্দোলন দমন করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র বা লিথাল ওয়েপন ব্যবহার করে গুলি করার যে নির্দেশনা দেওয়া হয় তা বাস্তবায়নে ঢাকার বিভিন্ন প্রবেশ মুখের ন্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন চানখারপুল ও তার আশেপাশের এলাকায় প্রাণঘাতী অস্ত্র, চাইনিজ রাইফেল, অস্ত্রশস্ত্রে সজ্জিত পুলিশ বাহিনীর 40-50 জন সদস্য মোতায়েন করা হয় 5ই আগস্ট সকাল থেকে। আসামিদের উক্ত নির্দেশ বাস্তবায়নের জন্য ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমানের ওয়্যারলেস নির্দেশনার আলোকে যুগ্ম পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তীর প্রত্যক্ষ তদারকিতে ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে তার অধীনস্থদের নির্দেশ প্রদান, সহযোগিতা, সুযোগ তৈরির মাধ্যমে সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইমরুল, পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরশাদ হোসেনের নির্দেশে কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ, কনস্টেবল নাসিরুল ইসলাম এর মাধ্যমে প্রাণঘাতী চাইনিজ রাইফেল দিয়ে সুনির্দিষ্টভাবে গুলি করে ঘটনাস্থলে শাহবাগ থানাধীন চানখারপুল ও সংলগ্ন বংশাল ও চকবাজার এলাকায় সকাল হতে দুপুর 2:30টার মধ্যে শহীদ শাহরিয়ার খান আনাস, শহীদ শেখ মাহাদি হাসান জুনাইদ ওরফে মুস্তাকিম, শহীদ মোহাম্মদ ইয়াকুব, শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার, শহীদ মোহাম্মদ ইসমামুল হক, শহীদ মানিক মিয়া ওরফে শাহরিক সহ মোট 6 জনকে নৃশংসভাবে হত্যা করে। এহেন কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার করার নির্দেশ, অর্ডার, প্ররোচনা, অ্যাবেটমেন্ট, উস্কানি, ইনসাইটমেন্ট, সহায়তা, ফ্যাসিলিটেশন, সম্পৃক্ততা, কমপ্লিসিটি, ষড়যন্ত্র, কনস্পিরেসির মাধ্যমে দি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এর 328 GH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20-2 এবং 20-A ধারায় শাস্তিযোগ্য। সুনির্দিষ্ট অপরাধ 5, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যা নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল এবং আসামি চৌধুরী আব্দুল আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা এবং সম্পৃক্ততায় তাদের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে 5ই আগস্ট 2024 ঢাকার আশুলিয়া থানার সামনে এবং আশেপাশে এলাকায় আন্দোলনরত নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র 6 জন ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে 5 জনের মৃতদেহ এবং 1 জনকে জীবিত এবং গুরুতর অবস্থায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অপরাধ, যা আসামিদের জ্ঞাতসারে সংঘটিত হয়েছে। উক্তরূপ হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র এবং অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। এইটার বর্ণনাটা আমরা দিয়েছি পেজ 131-এর লাস্ট প্যারাগ্রাফ। এর ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের জন্য 5ই আগস্ট সারা দেশ থেকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়। স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশের মানুষের জন্য মনে যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জন্মেছিল তা বাস্তবায়নের উদ্দেশ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে মার্চ টু ঢাকা কর্মসূচি পালনের উদ্দেশ্যে বাংলাদেশের প্রতিটি অঞ্চল থেকে নিরীহ, শান্তিপ্রিয়, মুক্তিকামী মানুষ 5ই আগস্ট ঢাকা অভিমুখে রওনা দেন। আসামি শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ও নির্দেশনার আলোকে আন্দোলন দমন করার সর্বাত্মক প্রচেষ্টার অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র, লিথাল ওয়েপন মাধ্যমে গুলি করার যে নির্দেশনা দেয়া হয় তা বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, তৎকালীন ডিআইজি সৈয়দ নুরুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ ও আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা আশুলিয়া থানা এলাকায় জড়ো হওয়া ছাত্র জনতাকে বাধা প্রদান করে এবং গুলি করে হত্যা করতে থাকে। শেখ হাসিনার পতন এবং দেশ ত্যাগের পর মুক্তিকামী ছাত্র জনতা বিজয় উদযাপন করার জন্য রাজপথে নেমে আসলে আসামিদের পূর্বের নির্দেশের ধারাবাহিকতায় আশুলিয়া থানার আশেপাশে পুলিশ এবং আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা
রাইফেল, শটগান, এসএমজি সহ নানা ধরনের আগ্নেয়াস্ত্র সজ্জিত হয়ে বিজয় উল্লাসরত সাধারণ ছাত্র জনতাকে বেপরোয়া গুলি করে শহীদ সাজ্জাদ হোসেন সজল, শহীদ আসবুর, শহীদ চান্দিল মাহমুদ সুজয়, শহীদ বাইজিদ বুস্তামি, শহীদ আবুল হোসেন সহ মোট 5 জনকে হত্যা করে এবং 1 জনকে গুলি করে আহত করে। এরপর আনুমানিক বিকাল 4টা থেকে 5টার মধ্যে ওই সমস্ত পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা শহীদ হওয়া 5 জন যথাক্রমে শহীদ সাজ্জাদ হোসেন সজল, শহীদ আসবুর, শহীদ তানজিল মাহমুদ সুজয়, শহীদ বাইজিদ বোস্তামি, শহীদ আবুল হোসেন সহ মোট 5 জনকে 5 জনের মৃতদেহ এবং 1 জনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় একটি প্যাডেল ভ্যানে হাত পা ধরে নিক্ষেপ করে একত্রিত করে। তারপর প্যাডেল ভ্যান থেকে 5 জনের মৃতদেহ এবং 1 জনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আরেকটি পুলিশের পিকআপ ভ্যানে উঠিয়ে উক্ত মৃত এবং জীবিত দেহগুলোকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত ব্যক্তিকে হাত পা নাড়াতে দেখলেও নিষ্ঠুর এবং বর্বর পুলিশ তাকে উদ্ধার না করে বা চিকিৎসার ব্যবস্থা না করে আরো জ্বালানি কাঠ আগুনে নিক্ষেপ করে 6 জনকে পুড়িয়ে অঙ্গারে পরিণত করে, যা আসামিদের জ্ঞাতসারে পরিচালিত হয়েছে বলে সহজে অনুমান করা যায়। এহেন কাজের মাধ্যমে আসামিগণ মার্ডার, টর্চার, মৃত ও জীবিত মানুষকে আগুন লাগিয়ে পুড়িয়ে অমানবিক আচরণ করার অপরাধ সমূহ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 32AGH 414243 ধারার মানবতা বিরোধী অপরাধ সংগঠন, যা একই আইনের 20(2) এবং 20(a) ধারার অপরাধ ধারায় শাস্তিযোগ্য। যেহেতু জুলাই 2024 বিপ্লব চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, তার মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোটের নেতৃবৃন্দ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যক্তিগতভাবে, দলগতভাবে দেশব্যাপী নিরস্ত্র মানুষের উপর আক্রমণের মাধ্যমে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করে তা দেশি বিদেশি পত্রপত্রিকা, গণমাধ্যম, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এবং হচ্ছে, যা বাংলাদেশের জনগণ সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বজন বিদিত। তদুপরি উক্ত অপরাধসমূহ জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুসন্ধানে প্রমাণিত। উপরোক্ত অপরাধসমূহ কমন নলেজ ও জুডিশিয়াল নোটিশ হিসেবে গ্রহণ করার এখতিয়ার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 19(3) ধারার অধীনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রয়েছে। যেহেতু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠন করেছে তাদেরকে ক্রিমিনাল অর্গানাইজেশন বা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করার শামিল। যেহেতু তদন্ত প্রতিবেদন, দালিলিক এবং মৌখিক সাক্ষ্য প্রমাণ পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে জুলাই বিপ্লব চলাকালে 14 জুলাই থেকে শুরু হয়ে 5 আগস্ট 2024 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, যা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 32AGH 414243 ধারার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে, যা উক্ত আইনের 20(2) 20(a) ধারায় শাস্তিযোগ্য। যেহেতু জুলাই বিপ্লব চলাকালে সারা দেশে পদ্ধতিগতভাবে সিস্টেম্যাটিক এবং ব্যাপক মাত্রায় ওয়াইড স্প্রেড আক্রমণ আসামিদের জ্ঞাতসারে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার বা সিভিলিয়ান পপুলেশনের উপরে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অংশ, সেহেতু অত্র মামলার বিষয়বস্তু মাননীয় ট্রাইব্যুনালের এখতিয়ারাধীন বিধায় এই বিচার নিষ্পত্তি করার ক্ষমতা মাননীয় ট্রাইব্যুনালের রয়েছে। এমত অবস্থায় প্রার্থনা, মাননীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 9(1) ধারায় আনুষ্ঠানিক অভিযোগ বা ফর্মাল চার্জ সম্বলিত আবেদন গ্রহণক্রমে তা আমলে বা কগনাইজেন্সে নিয়ে পলাতক আসামি শেখ হাসিনা, পিতা মৃত শেখ মুজিবুর রহমান, মাতা মৃত ফজিলাতুন্নেছা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ, আসামি আসাদুজ্জামান খান কামাল, পিতা আশরাফ আলী খান, মাতা আকরামুন্নেছা, ঠিকানা মণিপুরিপাড়া, তেজগাঁও, ঢাকা, আসামি চৌধুরী আব্দুল আল মামুন, পিতা মৃত আব্দুল মান্নান চৌধুরী, মাতা জিন্নাতুন্নেছা চৌধুরী, গ্রাম শ্রীহাইল, থানা সাল্লা, সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা ইস্কাটন, স্বপ্নধারা, রমনা, ঢাকা। এদের বিরুদ্ধে যথাযথ বিচারের মাধ্যমে উক্ত আইনের 20(2) 20(a) ধারা মতে সর্বোচ্চ শাস্তি দান অথবা মাননীয় ট্রাইব্যুনাল অন্য যেরূপ বিবেচনা করবেন সেরূপ আদেশ দানে আজ্ঞা হয়। আইনের 20(a) ধারা মোতাবেক আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের অনুকূলে অর্পণ করার আদেশ দানের আজ্ঞা হয়। পলাতক আসামি শেখ হাসিনা, পলাতক আসামি আসাদুজ্জামান খান কামাল বন্ধের বিরুদ্ধে অত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানা আগেও জারি ছিল। নতুন করে যেহেতু মামলা আইসিটিবিডি কেস হিসেবে
আজকে এখানে রেকর্ডেড হবে, তাদের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আদেশ প্রদানের প্রার্থনা করছি। হাজতি আসামি চৌধুরী আব্দুল আল মামুন ঢাকার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুপূর্বক অত্র মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দানের জন্য আমরা প্রার্থনা করছি। 2024 সালের জুলাই বিপ্লব চলাকালীন সময়ে সংঘটিত অপরাধ এবং অত্র আবেদন পত্রের সাথে সংযুক্ত দালিলিক প্রমাণপত্রের তথ্যপাত্র সমূহ সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক তথ্য প্রমাণাদি এই আইনের 1903 ধারার অধীনে কমন নলেজ এবং জুডিশিয়াল নোটিশ হিসেবে গ্রহণেরও প্রার্থনা করছি। মাননীয় ট্রাইব্যুনাল ন্যায় বিচারের স্বার্থে অন্য যেরূপ বিবেচনা করে সেরূপ আদেশ দানেরও প্রার্থনা করছি। মাচ অবলাইজড। লিস্ট অফ উইটনেসেস দিয়েছেন? জি ম্যাডাম, আমরা সিজার লিস্ট ম্যাডাম আমরা যেগুলো দিয়েছি এখানে সেটা হচ্ছে যে ফর্মাল চার্জের বাইরে সাক্ষী লিস্ট অফ উইটনেস দিয়েছি 81 জনের, তথ্যসূত্র দিয়েছি আমরা 5 খণ্ডে 2018 পৃষ্ঠার, জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণ দিয়েছি 8 ভলিউমে 4005 পৃষ্ঠায়, শহীদদের তালিকা দিয়েছি আমরা 10 খণ্ডে, সেখানে মোট পেজ হচ্ছে 8747 পৃষ্ঠা। সামারিটা এটা এটা মানে আমি লিখে টাইপ করে দিচ্ছি। আর যে সমস্ত ভিডিও এবং অডিও ডকুমেন্টস আসে সেগুলো আমরা যথাযথ প্রক্রিয়ায় দাখিল করেছি, পেন ড্রাইভের মাধ্যমে, সিডির মাধ্যমে সেগুলো আমরা দাখিল করেছি, যেগুলো আদালতে আমরা এখানে প্লে করে, যেহেতু ডিজিটাল এভিডেন্স এখানে প্রদর্শন করা যাবে, সেগুলো আমরা প্রদর্শনের ব্যবস্থা করে সবকিছু ট্রাইব্যুনালে আমরা জমা দিয়েছি। এবং আলামত সমূহ যে বুলেটস, পিলেটস, রক্ত মাখা জামা কাপড় যা কিছু আছে সবকিছু আমরা নিয়ে এসেছি, সবকিছুই আদালতে উপস্থাপন করা হবে। আপনি সাবমিট করেছেন রিপোর্ট অফ ইনভেস্টিগেশন, ইয়েস ম্যাম, সিজার লিস্ট, সিজ ম্যাটেরিয়ালস আর সিজার লিস্ট অ্যান্ড ডকুমেন্টারি এভিডেন্স। material, documentary evidence.